সুপ্রিম কোর্টে শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং পুলিশকে ভর্ৎসনা টাইম লাইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দেহ পুড়িয়ে দেওয়ার পর এফআইআর 5 দিনের মাথায় তদন্ত শুরু সিবিআই এর। তার আগে কি হয়েছে সবটার তথ্য সিবিআই এর হাতে নিয়ে নেই, পুলিশ যা দিয়েছে সেটা নিয়েই তদন্ত শুরু। এটা সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, কিন্তু ময়না তদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলের নয়। আরজি করে ময়না তদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলের ভিডিওগ্রাফি নয় কেন? প্রশ্ন প্রধান বিচারপতির। দেহ পুড়িয়ে ফেলার পর মামলা রুজু বলে দাবি সলিসিটর জেনারেলের। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, আজকে পুলিশের টাইম লাইন নিয়ে কি প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি? দেখো, আজকে প্রধান বিচারপতির যে বেঞ্চ রয়েছে সেই টাইম লাইন নিয়ে একাধিক প্রশ্ন প্রথম পর্যায়ে যখন শুনানি চলে সেখানে তারা তোলেন। প্রথমে তাদের প্রশ্ন যে আন্নাচেরাল ডেথের কেস কখন রুজু হয়েছিল, কারণ সিবিআই তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয় সেই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করা ছিল সময় রাত 11:30টায়। তাদের প্রশ্ন যে আন্নাচেরাল ডেথের মামলা যদি রুজুই করা হয় রাত 11:30টায়, তাহলে তার আগে কিভাবে ময়নাতদন্ত করা হলো এবং দেহ হস্তান্তর করার পর সে দেহ পুড়িয়ে ফেলা হলো, সেটা কিভাবে সম্ভব হলো? যদিও তারপরে রাজ্যের তরফ থেকে পাল্টা নথি দিয়ে এটা জানানো হয় যে 11:30টার সময় যে বিস্তারিত তথ্য জানানো হয়েছিল, কিন্তু আন্নাচেরাল ডেথের যে কেস সেটা রুজু হয়েছিল অনেক আগে, এমনকি ময়নাতদন্তের আগে 4:20 নাগাদ যখন ইনকোয়েস্ট হয় তারও আগে এই আন্নাচেরাল ডেথের কেস রুজু করা হয়। যদিও আজকে যখন দ্বিতীয় পর্যায়ে শুনানি শুরু হয়, রাজ্যের এই বক্তব্যকে গ্রহণ করলেও প্রধান বিচারপতি এই বিষয়টি মানতে তারা চাননি এবং এই বিষয়টি সম্পর্কে তারা প্রশ্ন তুলেছেন যে কেন এফআইআর যে ঘটনা ঘটল এবং দেহ উদ্ধার হওয়ার প্রায় 14 ঘন্টা বাদে রুজু করা হলো। তখন রাজ্যের তরফ থেকে জানানো হয় যে রাজ্যের নির্যাতিতার বাবা অভিযোগ জানাতে চেয়েছিলেন, লিখিত অভিযোগ, এবং সেই কারণে অপেক্ষা করা হয়েছিল। যদিও সেই যুক্তি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টের কাছে। প্রধান বিচারপতি স্পষ্টতই বলেছেন যে অধ্যক্ষ কি করছিলেন তিনি 14 ঘন্টার মধ্যে, তিনি কেন এফআইআর রুজু করলেন না? তারই তো প্রাথমিক দায়িত্ব ছিল এফআইআর রুজু করার। সেই প্রশ্নটাও কিন্তু আজকে বারবার উঠে এসেছে। আরো একটা বিষয় হচ্ছে যে অপরাধের জায়গা, সে অপরাধের জায়গা সিল করা নিয়েও তো তোপ দাগলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একেবারে আজকে অপরাধের জায়গা নিয়ে কি প্রশ্ন তোলা হয় এবং যখন আজকে সিবিআই রিপোর্ট যখন তারা স্ট্যাটাস রিপোর্ট যখন তারা জমা দিচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সলিসিটর জেনারেলের তরফ থেকে অভিযোগ করা হয় যে দুর্ঘটনাস্থল সেটি অল্টার করা হয়েছে এবং তারা 5 দিনের মাথায় তারা তদন্ত হাতে পান এবং তার আগেই সমস্ত কিছু হয়ে গেছে, যেটুকু নথি তাদেরকে দেওয়া হয়েছে তার উপরেই তারা তদন্ত করছেন। তবে এই খুব সিরিয়াসলি এই অ্যালিগেশনটা তোলা হয় যে ঘটনাস্থল বা দুর্ঘটনাস্থল সেটা অল্টার করা হয়েছে। সেটাও কিন্তু একটা খুব গুরুত্ব সহকারেই আজকে কোর্ট বিষয়টিকে বিবেচনা করেন এবং এটা কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ যেটা সিবিআই তরফ থেকে আজকে শুনানিতে তোলা হয়। আচ্ছা মৈত্রেয়ী, এখানে প্রশ্ন উঠছে বারবার বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে, বিশেষ করে শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন উঠছে যে সিবিআই হয়ে 10 দিন 11 দিন হয়ে গেল তদন্ত করছে, কিন্তু সেই সিবিআই এর কি রিপোর্ট, সিবিআই কি করছে? এই নিয়ে কি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই কে প্রশ্ন তুলেছিল? দেখো, আজকে কিন্তু সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে সে বিষয়ে আলাদা করে কোনো কথা ওঠেনি, বরঞ্চ রাজ্যের তরফ থেকে কিন্তু এই প্রশ্ন তোলা হয়েছিল যে এই গাইডলাইন নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, রাজ্য জানতে চায় যে সিবিআই যে 1 সপ্তাহের বেশি সময় তারা তদন্ত নিজেদের হাতে তুলে নিয়েছেন, এই সময়ে তারা কি করেছেন, তাদের তদন্ত কতদূর অগ্রগতি হয়েছে। যদিও সেই বিষয়টি এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি এবং আজকে শুনানি যখন শেষ হয়, প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইবো ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে সিবিআই এর তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হচ্ছে, সিবিআই তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে সেটা যেন সিলবদ্ধ অবস্থাতেই প্রিজার্ভ করা হয় এবং রাজ্যের তরফ থেকে একই অনুরোধ করা হয়েছে যে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট তারা দিয়েছেন সেটাও যেন সিলবদ্ধ খামে প্রিজার্ভ করা হয়। পরবর্তী শুনানি 5 সেপ্টেম্বর এবং সেই 5 সেপ্টেম্বরও কিন্তু ফের সিবিআই এর তরফ থেকে কেসের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট ফের চেয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে তো মৈত্রেয়ী, আজকে কোনো সেরকম নির্দেশ হলো না, আজকে পর্যবেক্ষণ হলো, আজকে 22 তারিখ, সেই 5 সেপ্টেম্বর আবার শুনানি।
তাহলেও দেখো এখনো পর্যন্ত নির্দেশ বলতে আলাদাভাবে খুব কার্যকরী যদি নির্দেশের দিকে তাকানো যায়, সেই নির্দেশটা হলো বেশ কিছু পর্যবেক্ষণ এবং কিছু কিছু বিষয় তারা আজকে সর্বোচ্চ আদালত কিছু নির্দেশ দিয়েছেন। তার মধ্যে যেরকম রয়েছে যে শান্তিপূর্ণ যারা প্রতিবাদকারী রয়েছেন, যারা প্রতিবাদ করছেন, তাদের ওপর কোনো রকম শক্ত মনোভাব দিতে পারবে না, যদিও আইনের পথেই চলবে এমনটা পরিষ্কার করে দিয়েছেন আজকে প্রধান বিচারপতি। একই সঙ্গে যে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানানো হয়েছে এসিজেএম শিয়ালদার কাছে, সেই এসিজেএম শিয়ালদাকে আগামীকাল বিকেল 5টার মধ্যে তার নির্দেশ কার্যকর করতে হবে। যে অনুমতি তিনি দিচ্ছেন না দিচ্ছেন না সেটা জানাতে হবে। বেশ কিছু ক্ষেত্রে তিনি টাইম লাইন বেঁধে দিয়েছেন, যেমন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে সমস্ত রেসিডেন্ট ডক্টর রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের তরফ থেকে আবেদন। इस पे कोर्ट कंफ्यूज है तो उसको क्लेरिफाई करना होगा। तो कंडक्ट है जो कोलकाता पुलिस के अगेंस्ट में जो एक एलिगेशन लग रहे हैं, तो उस एलिगेशंस की जो प्रूफ है या वो कितने एलिगेशंस ट्रू हैं उसको लेकर कोर्ट द्वारा इंक्वायरी की जा रही है और एक एक चीज़ को देखा जा रहा है। काफ़ी डिटेल में जो है इंक्वायरी की जा रही है कोर्ट द्वारा, और जो टाइमिंग्स है, जो यूडी केस दर्ज किया गया वो पोस्टमार्टम से पहले किया गया बाद में किया गया, इसको लेकर एक कन्फ्यूजन रहा था। कोर्ट द्वारा काफ़ी सख्त तरीके से क्वेरी भी की गई, तो इसको क्लैरिफाई किया गया कि यूडी केस जो है वो पोस्टमार्टम रिपोर्ट से पहले ही रजिस्टर किया जा चुका था और मजिस्ट्रेट द्वारा भी अपनी रिपोर्ट दी जा चुकी थी, और उसके बाद जो है FIR 1130 पर FIR दर्ज हुई थी, ना कि यूडी केस दर्ज हुआ था। দাবি পূরণ হয়েছে, কিন্তু তারপরেও দোষীদের শাস্তি চাই এবং 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 নির্দেশ, শাস্তি দেওয়ার নির্দেশ। সিবিআই কি তদন্ত করছে তার উপরেও বিভিন্ন জায়গায় আরজি করের ডাক্তারি পড়ুয়া, বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা তারা আন্দোলন করছিলেন। মৈত্রীর সঙ্গে কথা বলবো। এবার এই 5ই সেপ্টেম্বরের আগে অনুরোধ কি আরো একবার করলেন প্রধান বিচারপতি আন্দোলন তুলে নেওয়ার? দেখো আজকে যখন প্রধান বিচারপতি কিন্তু তাদেরকে বলেন যে যখন সব দিক বিবেচনা করা হচ্ছে তখন এটা আশা করা যায় যে রেসিডেন্ট ডক্টররা যারা আন্দোলন করছেন তারা কাজে ফিরে আসবেন। একাধিক রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের হয়ে একাধিক আইনজীবী সওয়াল করেন যে রেসিডেন্ট ডক্টররা তারা ফিরতে চান, কিন্তু তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। তারা দুটো ক্ষেত্রে তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। এক, যে ঘটনা ঘটেছে তাতে অন্তর্বর্তীকালীন তাদের কোনো নিরাপত্তা দেওয়ার বিষয়, এবং 2 নম্বর, যেহেতু তারা আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের বিরুদ্ধে যেন কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয়। এই দুটি ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে আশ্বস্ত করেছে জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে সমস্ত আন্দোলনকারী রেসিডেন্ট ডক্টররা রয়েছেন তারা কাজে যদি ফিরে আসেন তাদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এবং একই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে একটি কমিটি স্বাস্থ্য মন্ত্রকের সচিব তিনি বৈঠক করবেন সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিদের সঙ্গে, এবং বৈঠক করে একটি অন্তর্বর্তীকালীন নিরাপত্তা সিস্টেম যাতে নিশ্চিতে এই সমস্ত রেসিডেন্ট ডক্টররা আমি আসছি আবার hospital, and the next date in this matter is on 5th of September. Thank you. হ্যাঁ মৈত্রী, আমি যেরকমটা বলছিলাম যে রেসিডেন্ট ডক্টরদের জন্য তাদেরকে বলা হয়েছে যে রেসিডেন্ট ডক্টররা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের একটি অন্তর্বর্তীকালীন নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হোক, এবং সেটা আগামী 7 দিনের মধ্যে বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তিনি বৈঠক করবেন সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিদের সঙ্গে, এবং একটি গাইডলাইন বা একটি বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থা তারা তৈরি করে দেবেন।